হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার 7 এ শিখব রেকর্ডিং প্রসেসটাকে কিভাবে কমপ্লিট করতে হয়। তার আগে চলেন একটু রিকল করি আমরা গত ক্লাসে যা কিছু শিখেছিলাম সেটার ব্যাপারে। গত ক্লাসে আমরা কিভাবে লেজারে পোস্টিং দিতে হয় সেটা শিখেছিলাম। আমরা বলেছিলাম লেজারটা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা নিজস্ব ঘর, যেখানে আমরা ওই অ্যাকাউন্ট সম্পর্কিত সকল কিছু তথ্য সেখানে লিখে রাখি। যেমন ক্যাশের জন্য আমরা একটা লেজার করি, অ্যাকাউন্টস পেয়েবলের জন্য আমরা একটা লেজার করি, ইকুইপমেন্টের জন্য আমরা একটা লেজার করি। গত ক্লাসে আমরা ক্যাশটাকে কমপ্লিট করতে পারিনি, আমরা আজকে ক্যাশটাকে কমপ্লিট করব। এই হচ্ছে লেজারের একটা ছক, যেখানে আসলে ডেট থাকে, এক্সপ্লেনেশন থাকে, রেফারেন্স থাকে, ডেবিট, ক্রেডিট আর ব্যালেন্স থাকে। এই 5টা ঘর নিয়ে আমরা একটা লেজার তৈরি করি। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা জার্নাল থেকে কিভাবে লেজারে পোস্টিং দিতে হয় সেটা দেখছিলাম। যে আমাদের উপরে যে ছকটা দেয়া আছে সেটা হচ্ছে গিয়ে জার্নালের, আর নিচে যে ছকটা করেছি সেটা হচ্ছে লেজারের। আমরা জার্নালের ছবি থেকে দেখে দেখে আমরা এখানে লেজারে পোস্টিং দিচ্ছিলাম। 1 নম্বর ট্রানজ্যাকশনটার জন্য ক্যাশ যেহেতু ডেবিটে আছে, আমরা ডেবিটে নিয়ে এসেছিলাম। এরপরে আমরা কি করেছিলাম, 2 নাম্বার ট্রানজ্যাকশনটার ক্যাশ যেহেতু ক্রেডিটে আছে, আমরা এটাকে ক্রেডিটে নিয়ে এসেছিলাম। দিন শেষে যখন আমরা ব্যালেন্স করতে গেলাম তখন আমরা 15,000 থেকে 7,000 টাকা মাইনাস করে 8,000 টাকা ব্যালেন্স পেয়েছিলাম। এরপরে কি করেছিলাম, এরপরে আমরা 3 নাম্বার ট্রানজ্যাকশনটা দেখেছিলাম। 3 নাম্বার ট্রানজ্যাকশনটা ছিল ইকুইপমেন্টটা ক্যাশ এবং অ্যাকাউন্টস পেয়েবল দুটোতেই কিনেছিল। তো আমরা তখন কি করেছি, ক্যাশটাকে যেহেতু ক্রেডিটে আছে, ক্যাশ 8,000 টাকা ক্রেডিটেই লিখেছিলাম সেপ্টেম্বরের 15 ডেট দিয়ে। এখন দেখেন ব্যালেন্স করার পর কি থাকলো, ক্রেডিটে যেহেতু 8,000 টাকা আছে, আমার 8,000 টাকা থেকে 8,000 টাকা মাইনাস করার পর ব্যালেন্স হয়েছিল 0। নর্মালি এরকম 0 হয় না, এটা একটা এক্সেপশন। প্রতিষ্ঠানে কখনোই ক্যাশ শূন্য হয়ে যায় না। এটা জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দেখানোর মতো আপনাদের জন্য। এই ছিল আমাদের গত ক্লাসের লেকচার। এরপরে আমরা কি দেখেছিলাম দেখি। আচ্ছা, এছাড়াও আমরা ওনারের ক্যাপিটাল করেছিলাম, তাই না? ওনার্সের ক্যাপিটালের একটা লেজার করেছিলাম, যেখানে আমরা ওনার্সের ক্যাপিটাল যেহেতু ক্রেডিটে আছে, আমরা যখন সেটাকে লেজারে ট্রান্সফার করেছিলাম সেটাকে আমরা কি করেছিলাম, ক্রেডিট করেছিলাম। আর যেহেতু ওনার্সের ক্যাপিটাল একবারই আছে, পুরো অঙ্কে আর কখনোই নাই, এই জন্য এখানে এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দিয়েছিলাম। এরপরে আমরা আরও একটা লেজার করেছিলাম, সেটা হচ্ছে ইকুইপমেন্ট একবার আছে, সেপ্টেম্বরের 5 তারিখে কিনেছিলাম ক্যাশে, সেটা ডেবিট করেছিলাম 7,000 টাকা। আরেকবার বোধহয় ইকুইপমেন্ট কেনা হয়েছিল, তাই না? হ্যাঁ, আরেকবার ইকুইপমেন্ট কেনা হয়েছিল, সেটা হয়েছিল আমাদের সেপ্টেম্বরের 15-এ, যেটা আমরা 14,000 টাকা দিয়ে একটা ইকুইপমেন্ট কিনেছিলাম। তার মানে হচ্ছে দিন শেষে আমাদের ব্যালেন্স থাকলো কত, 7,000 আর 14,000, যেহেতু দুইটাই ডেবিটে, যোগ করার পরে আমাদের ব্যালেন্স হয়েছিল 21,000 টাকা। এখন যদি আমাদের কেউ মাস শেষে জিজ্ঞেস করে তোমার ইকুইপমেন্ট কত আছে, আমি চট করে বলতে পারবো আমার ইকুইপমেন্ট আছে 21,000 টাকা, বা আমার ক্যাশ আছে 0। এই কারণে মূলত আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য লেজার করে থাকি। এই হচ্ছে লেজারের মূল কাজটা। এছাড়াও আরেকটা বোধহয় বাকি আছে, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল। এটা আপনারা করতে পারবেন, এটা আপনারা নিজেরাই পারবেন, একবারই আসবে অ্যাকাউন্টস পেয়েবল, 6,000 টাকা ক্রেডিট একটা ব্যালেন্স হবে। আচ্ছা, এই ক্লাসে আমরা দেখেছিলাম কিছু রেকর্ডিং প্রসেস, জার্নালটা, অনেকগুলো জার্নাল দেখেছিলাম, 10টা জার্নাল আমরা বলেছিলাম। সেখান থেকে 10টা জার্নাল আমি বলেছিলাম আপনারা করেছিলেন খাতায়। এটা একটা ইন ক্লাস পার্টিসিপেশন ছিল। তো আমি প্রত্যেকটা জার্নাল একটা একটা করে ধরে ধরে বলে দিব যে কি হবে এগুলো। সেগুলো আমি আসলে যেহেতু এখন রেকর্ডিং করছি, ব্যাক অ্যান্ড ফোর্থ বারবার হয়তো বা রেজাল্টের দিকে যেতে পারবো না, বাট আমি একটা একটা করে বুঝিয়ে বলার চেষ্টা করব। ওকে, ফার্স্ট ওয়ান ছিল হচ্ছে অন অক্টোবর 1 তারিখ সিআর ব্রাইড ইনভেস্টেড 10,000 ইন অ্যান কোম্পানি কল্ড পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং কোম্পানি। তার মানে হচ্ছে অক্টোবরের 1 তারিখে সিআর ব্রাইড একটা বিজনেস শুরু করেছে। একটু ঘুরিয়ে বলেছে আসলে কথাটা এখানে। নর্মালি আমরা তো বলি যে স্টার্টেড আ বিজনেস, এখানে সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলেছে যে সিআর ব্রাইড একটা বিজনেসে ইনভেস্ট করেছে, যার নাম হচ্ছে পায়োনিয়ার অ্যাডভার্টাইজিং কোম্পানি। এখন একটা মানুষ যখন ইনভেস্ট করে, সে হচ্ছে একটা কোম্পানির মালিক হয় সাধারণত। ইনভেস্ট করা মানে হচ্ছে শেয়ার কিনেছে, বুঝাচ্ছি আর কি, যে একটা কোম্পানিতে সে ইনভেস্ট করেছে, সে ওই কোম্পানিটার মালিক হয়েছে। তার মানে প্রতিষ্ঠানে কিছু ক্যাশ এসেছে, তাই না? ক্যাশ টাকা এসেছে। কীরকম ক্যাশ টাকা এসেছে? প্রতিষ্ঠানের ওনার
সে কি হয়েছে ক্যাপিটাল নিয়ে এসেছে। তাহলে ক্যাশ টাকা বাড়লে আমরা জাবেদায় কি করি, এগুলোকে আমরা জার্নাল করব, এখন প্রত্যেকটা আমরা জার্নাল করব। ক্যাশ টাকা বাড়লে আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে ক্যাশকে ডেবিট করি, যেহেতু অ্যাসেটটাকে বেড়ে গিয়েছে অ্যাসেটটাকে ডেবিট করব, ক্যাশ ডেবিট করব, আর হচ্ছে কি করব ওনার্সের ক্যাপিটালটাকে আমরা ক্রেডিট করব। আচ্ছা, এর পরের যে জার্নালটা সেটা ছিল হচ্ছে অন October 1 Pioneer purchased office equipment costing 5,000 by signing a 3 months 12% 5,000 টাকা নোটস পেয়েবল। তার মানে হচ্ছে অক্টোবরের 1 তারিখে আরও একটা ট্রানজ্যাকশন হয়েছে, যেই ট্রানজ্যাকশনটার মানে হচ্ছে অফিস মানে পায়োনিয়ার একটা অফিস ইকুইপমেন্ট কিনেছে, একটা অফিস সরঞ্জাম কিনেছে, যে সরঞ্জামটার দাম হচ্ছে 5,000 টাকা, কিন্তু সে কি করে নাই, কোনো ক্যাশের কথা বলে নাই, সে কোনো ক্যাশ টাকা পে করে নাই, সে একটা 3 মাস মেয়াদি 12% সুদের একটা নোটস পেয়েবল সাইন করেছে, বলেছে 3 মাস পরে তোমাকে আমি টাকাটা দিব 12% সুদ সহ। তার মানে হচ্ছে সে ধারে কিনেছে, একদম সহজ বাংলায় এর শব্দের অর্থটা হচ্ছে সে অফিস ইকুইপমেন্টটা ধারে কিনেছে, সে ক্যাশ টাকায় কিনে নাই। তাহলে এই যে 3 মাস পরে দিবে 12% সুদ সহ, এটা কি হবে তাহলে? তাহলে আমরা এখানে যা করব অফিস ইকুইপমেন্ট ডেবিট, যেহেতু আমার সম্পদটা বেড়ে গিয়েছে, আমরা সম্পদ বাড়লে কি করি, আমরা সম্পদ বাড়লে সম্পদটাকে ডেবিট করি, তাহলে অফিস ইকুইপমেন্টটা ডেবিট হবে 5,000 টাকা। আর যেহেতু একটা দায় বেড়েছে, যেই দায়টার নাম নোটস পেয়েবল, আমরা নর্মালি দায়টা দেখি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আজকে আমরা যে দায়টা দেখব সেই দায়টার নাম হচ্ছে নোটস পেয়েবল। এটা আমরা 5,000 টাকা লিখব ক্রেডিটে। অনেকে ক্লাসে প্রশ্ন করেছিলেন যে এই যে 3 months 12% এটা কি হবে ম্যাম? এটা এই মাসে হিসাব হবে না, কারণ আমরা নর্মালি জাবেদাগুলো করি 1 মাসের হিসেব করি, আমরা অক্টোবরে হিসেব করছি এখন, ফর দ্য মান্থ অফ অক্টোবর আমরা অক্টোবরে হিসাব করছি, যেহেতু এটা 3 মাস পরে গিয়ে এই সুদটা পে করবে, এখন এটার কোনো কাজ নাই। আরও একজন প্রশ্ন করেছিলেন যে মিস তাহলে তো আমাদের এই সুদটা কি এখন আমাদের জন্য দায় না, পেয়েবল হলো না সুদটা? এরকম শর্ত ছিল হয়তো যে 3 মাস পরে একবারে সুদটা দিবে, মানে প্রতি মাসে মাসে কোনো সুদ দিবে না, 3 মাস পরে একবারে 12% সুদ যা কিছু আসে সেটা দিবে, এরকম একটা হয়তো বা নোটস পেয়েবলের ক্ষেত্রে এরকম একটা শর্ত হয়েছে। তা না হলে যদি প্রতি মাসে মাসে পেয়েবল হতো তাহলে সেটা উল্লেখ করে দিত। ঠিক আছে, এই গেল 2 নম্বর ট্রানজ্যাকশনটা। তাহলে 2 নম্বর ট্রানজ্যাকশনটা যদি সামারি করি কি হবে, অফিস ইকুইপমেন্ট ডেবিট 5,000 টাকা আর নোটস পেয়েবল ক্রেডিট 5,000 টাকা। এগুলো আমরা প্রত্যেকটার একদম রিটেন রেকর্ড দেখব পরের পেজে। আমি এখন পরের পেজে চলে গেলে আসলে রেকর্ডিংটা অফ হয়ে যাবে। ওকে, এই জন্য আমি এই পেজে থেকে রেকর্ড করছি। এরপরে যে ট্রানজ্যাকশনটাই বলেছে যে অন October 2 Pioneer Company received a 1,200 cash advance from RK Corporation for advertising service that are expected to be completed by December 31. তার মানে হচ্ছে পায়োনিয়ার কোম্পানি রিসিভ করেছে ক্যাশ টাকা, অ্যাডভান্স পেয়েছে আরকে কর্পোরেশনের কাছ থেকে। কেন অ্যাডভান্স পেয়েছে? একটা সার্ভিসের জন্য, যেই সার্ভিসটা তারা এক্সপেক্ট করছে December 31-এর মধ্যে কমপ্লিট করতে পারবে। তার মানে সেই সার্ভিসটা এখনও দেয়নি, তারা অগ্রিম টাকা পেয়ে গিয়েছে। এই ধরনের সার্ভিসকে আমরা বলি আনআর্ন সার্ভিস রেভিনিউ, মানে অনুপার্জিত আয়, অর্জিত হয়নি বা আর্নড হয়নি এরকম আয়, যে আয়টা আমি এখনও অর্জন করি নাই, এটার জন্য আমি অগ্রিম টাকা পেয়ে গিয়েছি। এখন যেই সার্ভিসটা আমি এখনও দেই নাই তার জন্য টাকা পেয়ে গেলাম, এটা একটা দায় না, মাথার মধ্যে একটা দায় সৃষ্টি হয়ে গেল না, যে টাকাটা পেয়ে গেছি কিন্তু এখনও সার্ভিসটা দিইনি। মানে হচ্ছে আপনি কোনো একটা জায়গায় গিয়েছেন সার্ভিস নেওয়ার জন্য, সার্ভিস না নিয়ে টাকাটা দিয়েছেন, তার যাকে দিয়ে এসেছেন তার জন্য তো একটা দায় হয়ে গেল, কারণ আপনি চাইলে টাকাটা তাকে দিতে বাধ্য থাকবে, তারা যে কোনো সময় আপনাকে টাকাটা দিতে বাধ্য থাকবে। এই কারণে হচ্ছে গিয়ে আমাদের এই আর্ন সার্ভিস রেভিনিউ বা অনুপার্জিত আয়টা একটা দায় হবে, এই জন্য আমাদের এটাকে ক্রেডিট হবে। তাহলে ক্যাশ যেহেতু রিসিভ করেছি, ক্যাশ ডেবিট 1200 টাকা, আর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে 1200 টাকা। আচ্ছা, অক্টোবরের 3 তারিখে আমরা অফিস কি করেছে, পায়োনিয়ার অফিস পেজ রেন্ট ইন ক্যাশ, 4 নম্বর ট্রানজ্যাকশনের কথা বলছি। অক্টোবরের 3 তারিখে পায়োনিয়ার পেজ অফিস রেন্ট ইন ক্যাশ 900 টাকা।
তার মানে হচ্ছে পায়োনিয়ার পে করেছে অফিস রেন্ট অক্টোবরের 3 তারিখে। এখন যেহেতু ক্যাশে পে করেছে, রেন্ট তো একটা এক্সপেন্স, তাই না? রেন্ট একটা খরচ আমরা জানি, আর খরচগুলো সবসময় ডেবিট হয়। এই জন্য আমরা রেন্ট এক্সপেন্সটাকে ডেবিট করব। আর যেহেতু ক্যাশ টাকা দিয়েছি, ক্যাশ কমে গিয়েছে, প্রতিষ্ঠানের সম্পদ কমে গিয়েছে, এই জন্য আমরা ক্যাশটাকে কি করব? ক্রেডিট করব। তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট 900 টাকা, ক্যাশ ক্রেডিট 900 টাকা। আচ্ছা, তাহলে অন October 5 কি হবে? পায়োনিয়ার পেজ 600 for 1 year insurance policy that will expire next year on September 30. 4 তারিখে কি করেছে? পায়োনিয়ার 600 টাকা সে 1 বছরের জন্য, পুরো 1 বছরের জন্য ইন্স্যুরেন্স পলিসি দিয়ে দিয়েছে। মানে ইন্স্যুরেন্স পলিসি পুরো 1 বছরটা অগ্রিম দিয়ে দিয়েছে। এখন কোনো খরচ যখন আমি অগ্রিম দিয়ে দেই, যেটা আমার প্রতি মাসে মাসে হওয়ার কথা ছিল, মানে আপনার বাড়ি ভাড়া দেওয়ার কথা এই মাসে 10 টাকা, আগামী মাসে 10 টাকা, আপনি কি করলেন? একবারে পুরো বছরের জন্য 120 টাকা একবারেই দিয়ে দিলেন। এই খরচটা তাহলে কি হয়ে গেল? এখন আপনার জন্য সম্পদ হয়ে থাকলো, যেখানে যার কাছে দিয়ে দিয়েছেন তার কাছে সম্পদ হয়ে থাকলো। তো এই জন্য আমরা এটাকে বলি প্রিপেইড। প্রিপেইড শব্দটার অর্থ হচ্ছে অগ্রিম দিয়ে দেয়া। এটাকে তাহলে আমরা কি ধরতে পারি? প্রিপেইড খরচটাকে আমরা সম্পদ ধরতে পারি। তাহলে আমরা কি বলবো? প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট 600 টাকা। আর যেহেতু ক্যাশ দিয়ে দিয়েছি, ক্যাশ টাকা, তাহলে হচ্ছে ক্যাশ ক্রেডিট 600 টাকা। এই গেল 5 নাম্বার ট্রানজ্যাকশনটা। আচ্ছা, এই পর্যন্ত রেখে আমরা যদি একটু করি, পজ করে আমাদের উত্তরপত্রে চলে যাই, তা না হলে আপনাদের হয়তো বা পিকচারাইজ করতে বিষয়টা একটু কঠিন হবে আপনাদের জন্য। দেখেন, যা কিছু বলছিলাম এই পর্যন্ত, যে ক্যাশ ডেবিট হয়েছে, ওনার্স, এইটা দেখেন, এই চিত্রটাতে দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা জার্নাল আসলে কিভাবে তৈরি করা হয়। একটা জার্নাল হচ্ছে আমরা এভাবে ডেট দেই, পার্টিকুলার্স লিখি, রেফারেন্স লিখি, ডেবিট লিখি, ক্রেডিট লিখি। এগুলো কিন্তু ওই যে আমি যে এতক্ষণ পর্যন্ত যে ট্রানজ্যাকশনগুলোর কথা বললাম সেগুলোরই উত্তরগুলো এখানে লেখা আছে। ক্যাশ, প্রথমটায় ওনার্স ক্যাশ নিয়ে এসেছিল, তারপর হচ্ছে ওনার্স কি করেছে? একটা নোট পেয়েবল সাইন করে ইকুইপমেন্ট কিনেছিল, তাহলে ইকুইপমেন্ট ডেবিট করেছিলাম, নোটস পেয়েবলটাকে ক্রেডিট করেছিলাম। 3 নাম্বারটাতে কি হয়েছিল? ক্যাশ রিসিভ করেছিল, কার জন্য? আর্ন সার্ভিস রেভিনিউ বা অনুপার্জিত আয় থেকে, যে আয়টা এখনো হয়নি এরকম সার্ভিস থেকে অগ্রিম ক্যাশ টাকা পেয়ে গিয়েছিল, এই জন্য ক্যাশটাকে ডেবিট করেছিলাম, আর্ন সার্ভিস রেভিনিউটাকে ক্রেডিট করেছিলাম। এরপরে 3 অক্টোবর 3 তারিখে কি হয়েছিল? অফিস কিছু রেন্ট পে করেছিল, যেটার জন্য রেন্ট এক্সপেন্সটাকে ডেবিট করেছি 900 টাকা দিয়ে, ক্যাশটাকে ক্রেডিট করেছি 900 টাকা দিয়ে। এই পর্যন্ত হচ্ছে আপনাদের দেখেছি। তারপরের পেজে চলে যাই। আচ্ছা, আমরা হচ্ছে 5 নাম্বার ট্রানজ্যাকশন পর্যন্ত দেখেছিলাম, এখন আমরা 6 নাম্বার ট্রানজ্যাকশনটা দেখব। 6 নাম্বার ট্রানজ্যাকশনটাতে কি বলেছে? অন October 5, Pioneer purchased an estimated 3 months supplies of advertising materials on account from RO company for 2500। এর সব মানে এই ট্রানজ্যাকশনটার মানে হচ্ছে Pioneer পারচেজ করেছে, কি পারচেজ করেছে? সাপ্লাই পারচেস করেছে। সাপ্লাইজ মানে হচ্ছে মণিহারি বা ছোট ছোট জিনিসপত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের যেই ছোট ছোট সাপ্লাইজগুলো লাগে সেগুলোকে আমরা বলছি এখানে সাপ্লাইজ কিনেছে বা মণিহারি কিনেছে, যেগুলো সে এক্সপেক্ট করছে 3 মাসের মতো ব্যবহার করতে পারবে। তার মানে হচ্ছে অনেকগুলো কিনেছে। এই অনেকগুলো সাপ্লাইজ যখন আমরা মণিহারি যখন একসাথে কিনি তখন এটা আমাদের সম্পদ আমাদের জন্য, তাই না? তাহলে সাপ্লাইজটাকে আমরা যেহেতু সম্পদ কিনেছি, সম্পদ বেড়েছে বা অ্যাসেট বেড়েছে, এটাকে আমরা কি করব? সাপ্লাইজটাকে ডেবিট করব। আর কিভাবে কিনেছে? অন অ্যাকাউন্ট কিনেছে। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে কিনেছে। কাদের কাছ থেকে কিনেছে? আরও কোম্পানির কাছ থেকে কিনেছে। এখন ধারে কিনলে কি হয়? একটা দায় বেড়ে যায় না? এই দায়টার নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। তার মানে হচ্ছে আমি সাপ্লাইজটাকে ডেবিট করব। সাপ্লাইজ যেহেতু বেড়েছে, সাপ্লাইজটাকে ডেবিট করে 2500 টাকা লিখব ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবলটাকে ক্রেডিট করে অ্যাকাউন্টস পেয়েবল 2500 টাকা লিখব ক্রেডিট। দেখেন এখানে লিখেছি সাপ্লাইজ ডেবিট 2500 টাকা আর হচ্ছে কি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 2500 টাকা, আর ব্যাখ্যা দিয়েছি সাপ্লাইজ হ্যাজ বিন পারচেসড অন অ্যাকাউন্ট। এরপরে আমরা 7 নাম্বার ট্রানজ্যাকশনটা দেখব। 7 নাম্বার ট্রানজ্যাকশনটা কি বলেছে? অন October 9, Pioneer hires 4 employees to begin work on October 15।
তার মানে হচ্ছে পায়োনিয়ার হায়ার করেছে বা নিয়োগ দিয়েছে 4টা এমপ্লয়ি, যারা কাজ শুরু করবে অক্টোবরের 15 তারিখ থেকে। ইচ এমপ্লয়ি ইজ টু রিসিভ উইকলি স্যালারিজ অফ $500। তারা প্রত্যেকেই উইকলি স্যালারিজ পাবে 500 টাকা করে বা $500 করে। তো এখন অক্টোবরের 9 তারিখে যে হায়ার করলো, এদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে অক্টোবরের 9 তারিখে? তাদের সাথে শুধুমাত্র একটা চুক্তি হয়েছে যে তোমাদেরকে হায়ার করলাম বা তোমাদেরকে নিয়োগ দিলাম। তারা এখনও কাজই শুরু করে নাই, তার মানে ওই দিন কোনো আর্থিক লেনদেন হয় নাই। আর অ্যাকাউন্টসের জার্নালে আমরা শুধুমাত্র আর্থিক লেনদেনগুলো, যেগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, শুধুমাত্র সেগুলোকে লিপিবদ্ধ করে থাকে। যেহেতু ওদেরকে শুধুমাত্র হায়ার করেছে, কোনো ট্রানজ্যাকশন হয়নি, এখানে কোনো বিনিময় হয়নি, তার মানে আমরা কি করব না, এটাকে রেকর্ড করব না, কিন্তু একটা ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা দিব? নো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যাপেন্ড অথবা নো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হ্যাজ বিন অকার্ড। আচ্ছা, এরপরে চলে আসি 8 নাম্বারটায়। 8 নাম্বারটায় কি বলেছে? অন October 20 Mr. C.R. Bright withdrew 500 cash for personal use. অক্টোবরের 20 তারিখে মিস্টার সিআর কি করেছে? প্রতিষ্ঠান থেকে 500 টাকা উইথড্র করেছে পার্সোনাল ইউজের জন্য। তার মানে সে প্রতিষ্ঠান থেকে ক্যাশ নিয়ে গিয়েছে। ক্যাশ টাকা নিয়ে গেলে কি হয়? ক্যাশ টাকা কমে যায়, তাই না? অ্যাসেট কমে যায়। অ্যাসেট কমে গেলে আমরা অ্যাসেটটাকে ক্রেডিট করে দেই। অ্যাসেটের যেহেতু নর্মাল নেচার ডেবিট, এটাকে কমাতে হলে আমাদেরকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে, তাই না? অ্যাসেট যেহেতু কমে গিয়েছে, অ্যাসেটটাকে ক্রেডিট করলাম, কিন্তু ডেবিট হবে তাহলে কে? যেহেতু মিস্টার সিআর উইথড্র করেছে, উইথড্র করা মানে হচ্ছে ওনার্স উইথড্র বা উত্তোলন, ওনার্সের উত্তোলন। এই উত্তোলনটাই কি হবে? ডেবিট হবে। অনেকে প্রশ্ন করেছিলেন ক্লাসে যে মিস, উত্তোলনটা কেন ডেবিট হলো? ওনারের উত্তোলনটা কেন ডেবিট হলো? কারণ ওনার যখন উত্তোলন করে নিয়ে যায় টাকা, তখন ওনার্সের ইকুইটিটা কমে যায়। ইকুইটি মানে মালিকের যে মালিকানা সত্ত্ব। ব্যবসা প্রতিষ্ঠানে তো মালিক ক্যাপিটাল নিয়ে আসে, সেই ক্যাপিটালটা কমে যায়। এই ক্যাপিটালটা কমে গেলে, যেটা ক্যাপিটালটা নর্মাল নেচার তো আমাদের ক্রেডিট, তাই না? ওকে কমাতে হলে কি করতে হবে? ওকে ডেবিট করতে হবে। এই জন্য উইথড্রটা কি হয়? ডেবিট হয়। আচ্ছা, তাহলে চলেন দেখি এটা কিভাবে করেছি। এই যে এখানে দেখেন অক্টোবরের 20 তারিখ দিয়ে কি লিখেছি? ওনার্সের উইথড্র 500 টাকা ডেবিট, আর ক্যাশটাকে কি করেছি? 500 টাকা ক্রেডিট করেছি। আর ব্যাখ্যা দিয়েছি ওনার্স হ্যাজ উইথড্রন ক্যাশ ফর পার্সোনাল ইউজ। এরপরে যে ট্রানজ্যাকশনটা আছে 9 নাম্বার ট্রানজ্যাকশন, সেটা হচ্ছে অক্টোবর 26-এ স্যালারিজ হ্যাজ বিন পেইড টু দ্য এমপ্লয়িজ ইন ক্যাশ। এই যে এখন চলে আসছে স্যালারিজ দিয়েছি এমপ্লয়ীদেরকে, ক্যাশে দিয়েছি। তার মানে কি হয়েছে? প্রতিষ্ঠানের ক্যাশ টাকা কমে গিয়েছে। প্রতিষ্ঠানের ক্যাশ টাকা কমে গেলে মানে অ্যাসেট কমে গেলে অ্যাসেটটাকে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। তাহলে ক্যাশ টাকাকে ক্রেডিট করব, তাহলে ডেবিট কাকে করব? স্যালারিজটা যেহেতু একটা এক্সপেন্স, এই খাতে যেহেতু আমি টাকাটা দিয়েছি, যেই খাতে টাকাটা দিয়েছি সেই খাতটাকে ডেবিট করব। কোন খাতটাকে ডেবিট করব? তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, আর ক্যাশটাকে কি করব? ক্রেডিট করব। তার মানে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশটা হবে ক্রেডিট, সেম পরিমাণ টাকা দিয়ে, মানে 4000 টাকা দিয়ে। ওকে, এরপরে 10 নাম্বার ট্রানজ্যাকশনটাই বলেছে অক্টোবর 13 পায়োনিয়ার রিসিভ 10,000 ইন ক্যাশ। 10,000 টাকা ক্যাশ পেয়েছে ফ্রম কোপা কোম্পানি। কেন পেয়েছে কোপা কোম্পানির কাছ থেকে? ফর অ্যাডভার্টাইজিং সার্ভিস। ওদের কাজটাই কিন্তু অ্যাডভার্টাইজিং সার্ভিস দেওয়া, তাই না? প্রতিষ্ঠানের শুরুতেই পড়েছিলাম এটা একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি। এই কোম্পানিটার পণ্যটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে একটা সার্ভিস থেকে ওরা কি পেয়েছে? ক্যাশ পেয়েছে। যেহেতু ক্যাশ টাকা পেয়েছি, ক্যাশ টাকা পেলে ক্যাশ বাড়ে, প্রতিষ্ঠানের সম্পদ বাড়ে। সম্পদ বাড়লে কি হয়? সম্পদ ডেবিট হয়। তার মানে অ্যাসেট, ক্যাশটা হবে ডেবিট, ক্যাশ ডেবিট। আর কোথা থেকে পেয়েছি এটা? এটা একটা রেভিনিউ, সার্ভিস রেভিনিউ থেকে পেয়েছি। সার্ভিসটা পারফর্ম করে পেয়েছি, তাহলে সার্ভিসটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে কি করব? ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। চলেন দেখে এটা কীভাবে করেছি। এই যে এখানে দেখেন অক্টোবর 31 তারিখ দিয়ে লিখেছি ক্যাশ টাকা রিসিভ করেছি, এই জন্য 10,000 টাকা ক্যাশ ডেবিট, আর সার্ভিস রেভিনিউ থেকে যেহেতু পেয়েছি সার্ভিস রেভিনিউটাকে ক্রেডিট করেছি। এখন এমন যদি হতো ওরা একটা প্রোডাক্ট সেল করে, তাহলে কি লিখতাম এখানে? তখন লিখতাম সার্ভিসের জায়গায় লিখতাম সেলস রেভিনিউ। ওরা সেল করে, প্রোডাক্টটা সেল করে টাকাটা পেয়েছে, তো তখন আমরা লিখতাম সেলস রেভিনিউ। রেভিনিউ দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সেলস রেভিনিউ, আর একটা হতে কি হতে পারে? সার্ভিস রেভিনিউ। একটা প্রতিষ্ঠানের প্রোডাক্টও থাকতে পারে, আবার সার্ভিসও থাকতে পারে। প্রোডাক্ট ওরিয়েন্টেড যেমন
কেউ নোকিয়া ফোন বিক্রি করছে বা কেউ ল্যাপটপ বিক্রি করছে, এগুলো প্রোডাক্ট। আর সার্ভিস গুণগুলো যেগুলো সাধারণত মানুষ সেবাদান করে, যেমন হচ্ছে ব্যাংক একটা সেবাদান প্রতিষ্ঠান, বা যে কোনো স্কুল কলেজ, যেগুলো সেবাধর্মী প্রতিষ্ঠান, তাই না? ওরা সার্ভিস দেয়। তো ওদের কাছ থেকে যেই রেভিনিউগুলো আসে, ওরা যেই রেভিনিউগুলো পেয়ে থাকে, সেই রেভিনিউগুলোর নাম আমরা বলি সার্ভিস রেভিনিউ। এই ছিল আপনাদের লেকচার 7। হোপ ইট ওয়াজ হেল্পফুল ফর ইউ। থ্যাংক ইউ ফর লিসেনিং। বাই বাই।